আসসালামু আলাইকুম। অপরাধী ভালোবাসা গল্পের ৪৯ নম্বর পর্ব। চলুন গল্প শুরু করা যাক। রাতে আকাশ ভেঙে বৃষ্টি শুরু হলো। এই মাসেই বলা হয় বৃষ্টি শেষ। কায়নাত পড়ার টেবিলে মাথা রেখে ঘুমাচ্ছে। কখন যে চোখ লেগে গেছে সে নিজেও জানে না। শাড়ির লম্বা আঁচল কাঁধ বেয়ে ফ্লোর ছুঁয়েছে। জানালা ভেদ করে ঠান্ডা শীতল বাতাস ছুঁয়ে দিচ্ছে কিশোরী কন্যার সর্বাঙ্গ। জানালার পর্দাগুলো বাতাসে দুলছে নিজ মনে। হঠাৎ দরজা খুলে ভেতরে ঢুকল অর্ণ। প্রথমেই চোখ আটকে গেল খয়েরি রঙা শাড়ি পরিহিত কিশোরী কন্যার পানে। সে বারান্দার দরজা আটকে ঘড়িতে সময় দেখে নিল। ধীর পায়ে টেবিলের কাছে এগিয়ে যেতেই কপাল কুঁচকে এলো। ফোনের ক্যামেরা অন রেখে মেয়েটা ঘুমিয়েছে। সে ফোন হাতে নিয়ে ভিডিও অফ করে অন করল। ঠোঁট কামড়ে ভ্রুম ভাঁজ পড়ে তাকিয়ে রইল সেই ভিডিওর দিকে। হঠাৎ ঠোঁটের কোণে চাপা হাসি খেলল যেন। আর চোখে ঘুমন্ত কিশোরীর আনন্দ দেখে মাথায় হাত রেখে ধীর স্বরে বলল, এই মেয়ে। কায়নাতের সাড়া শব্দ নেই। অর্ণ শুষ্ক ঠোঁট ভিজিয়ে হালকা কেশে ফের শুধ হয়, কায়নাত। কায়নাত পিটপিট করে চোখ খুলে তাকালো। ঘাড় ব্যথা করছে টেবিলে মাথা রাখায়। ঘাড়ে হাত রেখে চোখ তুলে পাশে তাকিয়ে দেখল অর্ণ দাঁড়িয়ে আছে। সে নিচু স্বরে ঘুম জড়ানো কণ্ঠে বলল, আমার ঘাড় ব্যথা করছে, ডাকছেন কেন? অর্ণ চোখ কুঁচকে কায়নাতের ঘাড়ে হাত বুলিয়ে বলল, ইডিয়াট, এখানে ঘুমিয়েছিলে কেন? চোখ লেগে গেছে। ওঠো, আম্মু খেতে ডাকছে। কায়নাত নাক মুখ কুচকে চেয়ার ফেঁকে উঠে বিছানায় গিয়ে ঠাস করে শুয়ে পড়ল। চোখ বন্ধ করে বলল, আমি এখন ঘুমাবো, আমার খিদে নেই। তাড়াতাড়ি উঠো, না হলে তুলে এক আছাড় মারব। কায়নাত ভারী নিঃশ্বাস ছাড়ছে। অর্ণ দীর্ঘশ্বাস ফেলে টেনে ধরে নিচে নিয়ে এলো। আদাল আর নিশা রান্নাঘরে মারপিট শুরু করেছে। আদাল পাস্তা রান্না করছে, কিন্তু মশলা দিতে গিয়ে নাজেহাল অবস্থা। বেহরুজ বেগম দুই ভাই বোনের ঝগড়ায় অতিষ্ঠ হয়ে বললেন, ফাজিলের দল, চুপ কর, কি শুরু করেছিস তোরা? নিশা চিৎকার করে বলল, আম্মু, ভাইয়া তোমার রান্নাঘর নোংরা করে ফেলল। আদাল নিশার মাথায় চাপড় মেরে বলল, যা, তোকে পাস্তা দিব না। আমি খাবও না এই বিশ্রী খাবার। সে হনহন করে রান্নাঘর থেকে বের হলো। প্রেমের পাশে গিয়ে বসতেই মাশফিক চৌধুরী বললেন, এত ঝগড়া করছিস কেন? ওর রান্না তুই খেতে পারবি? নিশা বিরক্ত হয়ে বলল, বাবা, তুমি কথা বলো না তো, তোমার সবগুলো ছেলে বদের হাড্ডি, সবাই খালি আমাকে মারে। কায়নাত ওদের ঝগড়া দেখতে দেখতে কয়েকবার চোখ বন্ধ করেছে। খাওয়া দাওয়া শেষে প্রেম নিজের ঘরে এলো। এখন রাত প্রায় 12টা ছুঁই ছুঁই। সে ভাবল নিধি হয়তো এই সময় ঘুমিয়ে গেছে। তবুও অবাধ্য মনকে মানাতে না পেরে কল লাগালো নিধির নাম্বারে। বেশ খানিকক্ষণ পর কল রিসিভ হলো। প্রেম কিছু বলার আগেই ওপাশ থেকে মিষ্টি কণ্ঠের সালাম ভেসে এলো। প্রেম মৃদু হেসে সালামের উত্তর নিয়ে বলল, ঘুমিয়েছিস? নিধি বলল, না, ঘুম আসছিল না। কি করছিস? শুয়ে আছি। আপনি কি করছেন? খেয়ে মাত্রই ঘরে আসলাম। একটা কথা বলবো নিধি। নিধি চুপ করে রইল। প্রেম নিজের ঘরের বারান্দায় গিয়ে বাইরের ঝিরিঝিরি বৃষ্টির পানে তাকিয়ে বলল, মানুষের ভুল হতেই পারে। তোরও ভুল ছিল এবং আমারও। এখন তো আমাদের মাঝে কোনো সমস্যা নেই না? আমরা এখন স্বামী স্ত্রী, পবিত্র বন্ধনে আবদ্ধ আমরা। তুই আমার কাছে থাকলে তোর পড়াশুনোর একটুও ক্ষতি হবে না, কথা দিচ্ছি। শুধু একবার বল তুই রাজি, তাহলে আমি কালই যাব তোকে আনতে। নিধি কিছুক্ষণ চুপ রইল। কি উত্তর দেয়া উচিত সে নিজেও ঠিক বুঝতে পারছে না। গলা শুকিয়ে আসছে। প্রেম দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা, ঘুমা, অনেক রাত হয়েছে। নিধি তৎক্ষণাৎ বলে উঠল, আপনি সত্যি আসবেন? প্রেমের ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল। উৎফুল্ল হয়ে বলল, অবশ্যই যাব। নিধি লাজুক স্বরে বলল, আমি অপেক্ষায় থাকব। বেঁচে থাকলে কাল আমাদের দেখা হবে। এখন রাখছি। নিধি কল কেটে দিতেই প্রেম বুকের বাঁ পাশে হাত রেখে লম্বা শ্বাস টানল। এই একটা মেয়ের জন্য যে কত কিছু সহ্য করতে হয়েছে, বউ বানিয়েও নিজের করে পায়নি সে। তবে আজ মনে হচ্ছে ভালো কিছু হবে, হতেই হবে। অর্ণর ঘরে ডিম লাইট জ্বালিয়ে কায়নাত বিছানায় গড়াগড়ি করছে। এখন চোখে একটুও ঘুম নেই। অর্ণ বোধহয় ঘুমিয়ে গেছে। কায়নাত উঠে বসল। ভীষণ বিরক্ত লাগছে এখন। সে ফের বালিশে মাথা দিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, সে একটা জীবন পাইলাম আল্লাহ, না আছে শান্তি আর না আছে সুখ। অর্ণ ভ্রু কুচকে ঘাড় ঘুরিয়ে কায়নাতের আধস্পষ্ট মুখশ্রী দেখে গম্ভীর স্বরে বলল, বেয়াদাব মহিলা, ঘুমানো বাদ দিয়ে কি শুরু করেছেন? কায়নাত ভয়ে বুকে থুতু দিয়ে বলল, আল্লাহ মাফ করুন, আপনি ঘুমাননি? অর্ণ রিমোট দিয়ে ঘরের লাইট অন করে এক হাত মাথায় ভর দিয়ে কায়নাতের কুচকে যাওয়া আখি পানে তাকিয়ে শুধোয়, একটা কথা বলবো, শুনবেন? কায়নাত বিরক্ত হয়ে মুখটা অন্যদিকে ফিরিয়ে নিল। বলুন। অর্ণ খান্ডা গলায় বলে উঠল,
আপনার জীবনে সুখ শান্তি নেই বললেন ঠিকই বলেছেন, কারণ আপনি যেদিন থেকে আমার ঘরে এসেছেন সেদিন থেকে আমারও শান্তি নেই। কায়নাত ভোরকে গিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো, চোখ মুখ লাল হয়ে উঠল রাগে। মানে আমার কারণে আপনার শান্তি নেই? তাহলে আমি থাকি কেন এখানে? আমাকে বের করে দিন। অর্ণ ধীরে ধীরে ওর কাছে এগিয়ে এলো। কায়নাত তাড়াতাড়ি বালিশ আঁকড়ে ধরে অন্যদিকে ফিরিয়ে নিল। অর্ণ ঠোঁট কামড়ে মৃদু হাসল। কায়নাতের কাছে একটু এগিয়ে এসে শরীর ঘেঁষে শুল। কায়নাত চোখ বড় বড় করে তাকালেও মুখ খুলে কিছু বলতে পারল না। অর্ণ আলতো করে হাতটা ওর কাঁধে রাখল। ধীরে ধীরে কায়নাতের গালে ছোট ছোট চুমু এঁকে দিল। কায়নাত চোখ বন্ধ করে ফেলল। বুকের ভেতর দুরুদুরু করছে। রাগ কোথায় মিলিয়ে গেল নিজেও টের পেল না। বিস্মিত হয়ে যেন কথা বলাই ভুলে গেল। হঠাৎ অর্ণ কায়নাতের নাক টেনে ধরে দাঁত চেপে বলল, বেয়াদাব মহিলা, এত রাগ কোথায় থাকে? নাকিল টানে রোম্যান্টিক মুডটাই নষ্ট হয়ে গেল বেচারির। অর্ণর পেটে চিমটি কেটে বলল, বেয়াদাব বেড়া, আমার নাক ছাড়ুন। অর্ণ ছাড়ল। কায়নাত চোখ পাকিয়ে বলল, বুঝলাম না, আপনার সমস্যা কি? অর্ণ উত্তর না দিয়ে ঘড়িতে সময় দেখে নিয়ে বিছানা ছাড়ল। আলমারি খুলে কায়নাতের বোরকা বের করে কায়নাতের মুখের ওপর ছুঁড়ে মেরে বলল, আর একটা প্রশ্ন করলে তুলে এক আছাড় মারব বেয়াদব মহিলা, তাড়াতাড়ি বোরকা পড়ো। অর্ণর গলায় এমন এক দৃঢ়তা যে তর্ক করার সাহস কায়নাত পেল না। বিরক্ত হলেও কিছু বলল না, নিঃশব্দে বোরকা জড়িয়ে নিল। বাইরে তখনও হালকা বৃষ্টি পড়ছে। শহরের রাস্তা প্রায় খালি, কেবলমাত্র রোড লাইটগুলো ভেজা অ্যাসফাল্টে ঝিলমিল করছে। বাতাসে শীতলতার ছোঁয়া। কায়নাত আশেপাশে চোখ বুলিয়ে পাশে লম্বাটে অর্ণর দিকে তাকিয়ে বলল, আপনি তো খুব খারাপ লোক। এই রাত করে ভূতে ধরেছে আপনাকে? হাঁটিয়ে হাঁটিয়ে কোথায় নিয়ে যাচ্ছেন? অর্ণ ধীর স্বরে বলল, আপনি না আমায় ভালোবাসেন? ভালোবাসার মানুষের সাথে বৃষ্টি স্নাত মাঝরাতে নীরব মুহূর্ত উপভোগ করতে পারছেন না? কায়নাত থমকে গেল অর্ণর কথা শুনে। একদম হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আর তারা দুজন এই নীরব রাতে পাশাপাশি হাঁটছে। অর্ণ একটু দূরত্ব বজায় রেখে দাঁড়ালো এবার। আর চোখে কিশোরীর চোখের দিকে তাকিয়ে দুহাত ট্রাউজারের পকেটে ঢুকিয়ে বলল, আপনি ছোট মানুষ, আমার দিক থেকে ধরতে গেলে আপনি আমার হাঁটু সমান। আমি যতটুকু বুঝি তার অর্ধেকও আপনি বুঝবেন না। এখন আপনার কিশোরী মন বড়ই আবেগী। আপনার জীবন সবে শুরু হয়েছে। এখন এক একটা সিদ্ধান্ত আপনার পুরো জীবন পাল্টে দিবে। কায়নাত মন দিয়ে অর্ণর প্রত্যেকটা কথা শুনছে। অর্ণ ফের বলল, একটা সত্যি কথা বলবো? আমি আর বাকি মানুষদের মতো নিজেকে তুলে ধরতে পারি না, আর না ধরতে চাই। অর্ণ থেমে দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি বয়সে আপনার থেকে একটু বেশিই বড়। আমি প্রাপ্তবয়স্ক এক যুবক, আর আপনি 17 বছরের কিশোরী কন্যা। আপনার কিশোরী মন বলছে আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু যখন আপনি বড় হবেন, ম্যাচিওর হবেন, তখন আদৌ আমার প্রতি আপনার ভালোবাসা থাকবে? আপনি এখন আমাকে নিয়ে যতটা ভাবছেন, সেটাই যদি আপনার সারা জীবনের শেষ ভাবনা হয়, তাহলে আমি ভাগ্যবান। কিন্তু যদি একদিন আপনার মন বদলে যায়, যদি আমি একদিন আপনার চোখে বিরক্তিকর হয়ে উঠি? কায়নাত অবাক দৃষ্টিতে তাকালেও কিছু বলল না। অর্ণ চোখ নামিয়ে ভেজা রাস্তায় পা ঘষে গম্ভীর স্বরে বলল, আপনার হাসির শব্দ শুনতে ভালো লাগে আমার, কিন্তু আমি কখনো মুখে বলবো না। আপনার পাগলামিগুলোও ভীষণ আদুরে, তবে 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 এই পাগলামিগুলো আদৌ শুধু অর্ণ চৌধুরীর হয়েই যে থাকবে? সে একটু থেমে আবার বলল, ভালোবাসা মানে তো শুধু আবেগ নয়। ভালোবাসা মানে পুরো জীবন ধরে পাশে থাকা। আবেগ দিয়ে কখনো সম্পর্ক ধরে রাখা যায় না। আপনি যদি কখনো এই সম্পর্ক থেকে মুক্তি চান, তাহলে আমি বিনা বাক্যে আপনাকে মুক্তি দিয়ে দেব। কিন্তু আপনি যা পাগলামি শুরু করেছেন, আমি পাগল হয়ে গেলে আমার খাঁচা থেকে মৃত্যুর আগ অবধি আপনার মুক্তি মিলবে না। কায়নাত মাথা নিচু করে হাঁটছিল। অর্ণর কথা শেষ হতেই সে শুধোয়, আপনার কথাগুলো সত্যি। ভালোবাসা মানেই শুধু আবেগ নয়, কিন্তু আমি তো আল্লাহর কাছে দুহাত তুলে ওয়াদা করেছি, মৃত্যুর আগ অবধি আপনার ছায়া ছাড়ব না। আমি হয়তো 17 বছরের কিশোরী, কিন্তু আমাকে অবুঝ ভেবে ভুল করবেন না। বয়স দিয়ে বোঝাপড়া, অনুভূতি আর ভালোবাসার গভীরতা মাপা যায় না। আমি খুব ভালো করেই জানি কার স্পর্শে বুক কেঁপে ওঠে, কার একটি কথায় মন ভরে যায়, আর কার দূরত্বে বুক ফেটে কান্না আসে। আমি মায়া চিনি, আমি স্নেহের তৃষ্ণা বুঝি, আমি ভালোবাসার টান অনুভবও করি। আমি জানি আঘাত কাকে বলে, জানি হৃদয় ভাঙার ব্যথা কেমন হয়। আমি কিশোরী হলেও আমার হৃদয়ের প্রতিটি স্পন্দন প্রমাণ করে আমি অবুঝ নই। আমি শুধু একটি মেয়ে নই, আমি একজন স্ত্রী,
আমি একজন নারী, যার ভেতরে ভালোবাসার শক্তি, মায়ার গভীরতা আর অটুট বিশ্বাস লুকিয়ে আছে। অর্ণ নিকাবের আড়ালে থাকা কায়নাতের দু চোখের দিকে তাকিয়ে শুধোয়, চলুন আরেকটু হাঁটি। কায়নাত মুচকি হেসে সামনে পা বাড়াল। খানিকটা দূরে যেতেই কায়নাত তাদের মধ্যখানের দূরত্ব ঘুচিয়ে হঠাৎ অর্ণের আঙুলের ভাঁজে নিজের ছোট হাতের আঙুল গুজে দিল। অর্ণ নিঃশব্দে সেই হাতটা শক্ত করে ধরে রাখল। কায়নাত ঘাড় উঁচু করে অর্ণের গম্ভীর বদন দেখে মিনমিন করে বলল, আমি কিন্তু আপনার কিশোরী বউ। অর্ণ খানিকক্ষণ চুপ থেকে বলল, আমি কিন্তু সত্যি আপনাকে ভালোবাসি। কখনো আপনাকে ছেড়ে যাব না। কায়নাত মুখ কালো করে ঠোঁট বাঁকিয়ে বলল, আনরোম্যান্টিক কোথাকার। খুলনায় এসেছে প্রেম, বাড়ি থেকেই জানে না সে আজ খুলনা গেছে। নিধি এই মুহূর্তে প্রেমের সাথেই বসে আছে নিজের ঘরে। ঘরটা ভীষণ নীরব, দুই নরনারীর মুখে একটা কথাও নেই। নিধি পরনের গাঢ় সবুজ রঙা শাড়ির আঁচল আরেকটু টেনে নিল মাথায়। প্রেম ঠোঁট কামড়ে হাসল সেই দৃষ্টি দেখে। নিধি আর চোখে সেই হাসিটুকু দেখে ভীষণ লজ্জা পেল। দৃষ্টি ঘুরিয়ে নিচু স্বরে বলল, ডাক্তারবাবু, অমন করে হাসবেন না। প্রেম বিছানায় এক হাত ভর করে মাথায় হাত দিয়ে শুয়ে বলল, কেন হাসব না রঙিলা? আমার লজ্জা করে রঙিলা। প্রেম শব্দ করে হেসে উঠল। এবার সোজা হয়ে নিধির মুখোমুখি বসে বলল, তোর লজ্জারাঙা মুখ আমার ভীষণ প্রিয়। আমার সামনে সব সময় লজ্জা পাবি, বুঝলি? নিধি উত্তর দিল না। প্রেম আর একটু এগিয়ে গিয়ে নিধির আননখানা দুহাতে আবদ্ধ করে আলতো ঠোঁটের স্পর্শ এঁকে দিল নববধূর কপালে। বুকের সাথে জড়িয়ে ধরে বলল, ওয়াদা করেছিলাম তোকে আমার ঘরের বউ বানাবো, ডাক্তারবাবুর গিন্নি হবে তুই। নিধি চুপটি করে তার ডাক্তারবাবুর বুকের সাথে লেগে থাকল। আজ প্রথম প্রেম তাকে জড়িয়ে ধরেছে। কপালে আলতো চুমু এঁকে নিজের অনুভূতি প্রকাশ করছে। সে লাজুক হাসল। আজ যদি এই পৃথিবী শেষও হয়ে যায়, তাও আমি তোর হাতটা ছাড়ব না। তুই শুধু আমার বউ না, তুই আমার দুনিয়া। নিধি লাজুক হাসি দিয়ে চোখ নামিয়ে ফেলল। আঙুলের নখ দিয়ে প্রেমের শার্টের বোতামে আঁকিবুকি করতে করতে নিচু স্বরে বলল, আপনি সবসময় এত বড় বড় কথা বলেন কেন? শুনলে বুকটা কেমন অদ্ভুত লাগে। প্রেম হেসে বলল, কারণ তুই অদ্ভুত। তোর চোখের দিকে তাকালে মনে হয় স্বর্গের দরজা খুলে আছে। তোর লজ্জা, তোর কান্না, তোর রাগ, সব কিছুতেই আমার শান্তি। নিধির গাল টকটকে লাল হয়ে উঠল। সে আঁচল দিয়ে মুখ আড়াল করতেই প্রেম হেসে আঁচল সরিয়ে দিল। কপালে আবার একটা মোলায়েম চুমু এঁকে ফিসফিস করে বলল, আমার গিন্নি, আমার সামনে কখনো মুখ লুকাবি না। তুই আমার, পুরোপুরি আমার। নিধি চোখ তুলে বলল, আর যদি আমি রাগ করি? প্রেম মুচকি হেসে উত্তর দিল, তাহলে সেই রাগও আমি আদর করব। তোর হাসি যেমন আমার, তোর রাগও আমার। তোর দুঃখও আমি ভাগ নেব, আর তোর কষ্ট। নিধি ধীরে ধীরে প্রেমের কাঁধে মাথা রেখে নিঃশ্বাস ফেলল। বুকের ভেতর এক অদ্ভুত শান্তি অনুভব হচ্ছে। এতদিনের অপেক্ষা, কান্না আর অভিমান আজ এক আলিঙ্গনে মিলিয়ে যাচ্ছে। প্রেম তার মাথার উপর আলতো হাত রেখে বলল, আই লাভ ইউ রঙ্গিলা। নিধির চোখ ভিজে এলেও সে লাজুক হাসে বলল, ডাক্তারবাবু, আপনি খুব খারাপ। মানুষ কি এভাবে ভালোবাসা যায় নাকি? যখন ভালোবাসা নিধি হয় তখন যায়। নিধি হেসে ফেলল, জড়াল কণ্ঠে বলল, আমি কখনো ভাবিনি আপনি আমার হবেন। প্রেম মুচকি হেসে নিধির মাথায় হাত বুলিয়ে দিল কিছুক্ষণ। ঘরের বাইরে থেকে সুহা ডেকে বলল, আপু, তোদের দাদা নিচে ডাকছে। ভোরের আলো ফুটতেই চৌধুরী বাড়ির মেন গেট পেরিয়ে প্রেমের কালো রঙের প্রাইভেট কার ঢুকল। হিনান দরজা লাগিয়ে দিয়ে এগিয়ে এলো। নিধি গাড়ি থেকে নেমে একপাশে দাঁড়াতেই বাড়ির ভেতর থেকে নিশা চিৎকার দিয়ে দৌড়ে এলো। এত ভোর সকালে নিশাকে জাগ্রত দেখে নিধি ভীষণ অবাক হলেও নিশার উপস্থিতিতে বেশিক্ষণ সেই ভাবনায় ডুবে থাকতে পারল না। ভাইয়া তোমাকে আনতে গিয়েছিল? তোমরা কেউ জানাওনি কেন আমাদের? নিশা নিধির কথা না শুনেই আবার দৌড়ে বাড়ির ভেতর গিয়ে বেহরুজ বেগমকে ডাকাডাকি শুরু করল। প্রেম বোনের কাণ্ড দেখে হেসে ফেলল। হিনার নিধির লাকেজ নিয়ে বাড়ির ভেতরে ঢুকল। প্রেম নিধির হাত ধরে বাড়ির ভেতর প্রবেশ করতেই বেহরুজ বেগম ও কায়নাত রান্নাঘর থেকে হতভম্ব হয়ে বের হলেন। নিধিকে দেখে বেহরুজ বেগম অবাক চোখে ছেলের দিকে তাকালেন। প্রেম মাথা চুলকে বলল, আম্মু, মনটা বউ বউ করছিল, তাই গিয়ে নিয়ে এলাম।